হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমি তোমাদের আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের 10ই জুন 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, এক্স ওয়াই এবং জেড যথাক্রমে 45:37:71 অনুপাতে কিছু অর্থ বিনিয়োগ করে। যদি তারা বছর শেষে মোট 2790 টাকা লাভ করে, তাহলে ওয়াই এবং জেড এর ভাগের মধ্যে পার্থক্য কত? আচ্ছা, তাহলে যেই অনুপাতে টাকা বিনিয়োগ করেছিল তারা এই লাভের টাকাটাও ঠিক সেই অনুপাতেই ভাগ করবে। তাহলে লাভের টাকাটা কি অনুপাতে ভাগ করবে? এক্স ওয়াই আর জেড 45:37:71। আচ্ছা, কি বলেছে তাহলে ওয়াই এবং জেড এর ভাগের মধ্যে পার্থক্য কত? তাহলে দেখো, এখানে ওয়াই এর ভাগ কত? ওয়াই এর ভাগ হবে 37 আর জেড এর ভাগ কত? 71। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 71 মাইনাস 37, সেটা কত? সেটা হচ্ছে 34। আচ্ছা, টোটাল ভাগটা কত? টোটাল ভাগটাই, আচ্ছা, মোট টাকাটা হচ্ছে 2790 টাকা ভাগ করবে, তার মানে এই টোটাল ভাগটা হবে 2790। টোটাল ভাগ কত? এই তিনটে যোগফল 71, 37 আর 45 এর যোগ হচ্ছে টোটাল ভাগ। করলে কত হয়? 45, 37 আর 71 যোগ করলে 1 এর সাথে 8 এর 5 13, 3 হাতে 1, 7 এর 8 আর 3 11, 4 15। তার মানে টোটাল ভাগটা হচ্ছে 153। তাহলে এই 153 অনুপাতটাই কার সাথে সমান? 2790 এর সাথে সমান। এক অনুপাতটা কার সাথে সমান? তাহলে 2790 ডিভাইডেড বাই 153 এর সাথে সমান। আমাকে বের করতে হবে কি এদের পার্থক্যটা। পার্থক্যটা কত? 34 অনুপাত। তাহলে 34 অনুপাতটা কার সাথে সমান হবে? 2790 ডিভাইডেড বাই 153 ইন্টু 34। 153 2790 কে 3 দিয়ে কাটলে হয় 51, আর এখানে হবে 9 3 0। আচ্ছা, 51 আর 34 কে দেখো 17 দিয়ে কাটে, 3 17 51, 17 দুগুণে 34। আবার 3 দিয়ে 930 কে কাটলে হয় 310। তাহলে 310 গুণ 2 করলে হয় 620। তার মানে ওয়াই এবং জেড এর ভাগের মধ্যে পার্থক্য কত? 620 টাকা। অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, সি হলো 57 এবং বি এর তৃতীয় সমানুপাতিক। তার মানে 57 আর বি এর তৃতীয় সমানুপাতি হচ্ছে সি। এরপর কি বলছে, যদি বি প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হয়, তাহলে বি কি? প্রথম তিনটে স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল। প্রথম তিনটে স্বাভাবিক জোড় সংখ্যা কত? 2, 4 আর 6, এটাই প্রথম তিনটে জোড় সংখ্যা, মানে বি হবে এদের তিনটে যোগফল, মানে 2 যোগ 4 যোগ 6। তার মানে কত? 2 আর 4 6 আর 6 12। তার মানে বি এর মান হচ্ছে 12। তার মানে 57 12 তৃতীয় সমানুপাতি হচ্ছে সি। তাহলে তিনটে সংখ্যা তৃতীয় সমানুপাতি বলে দেয়, তার মানে তখন আমরা কি করে করতে পারি? তার মানে প্রথম সংখ্যা দ্বিতীয় বাই দ্বিতীয় সংখ্যা সমান সমান হবে দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা। মানে আমরা কি করতে পারি? 57/12 সমান সমান হবে 12 বাই সি। এটাই হচ্ছে তৃতীয় সমানুপাতির ফর্মুলা। তাহলে এখান থেকে আমাকে সির মান বের করতে, আমি যদি সিটাকে বাঁ পাশের উপরে পাঠাই আর সংখ্যাগুলোকে ডান পাশে পাঠাই, তাহলে কি হবে? 12 গুণ 12 ডিভাইডেড বাই হবে 57। 12 গুণ 12 করলে, আচ্ছা, 3 দিয়ে একটা কাটা যায়, তাহলে হয় 4, এখানে হয় 19, মানে 4 12 48 বাই 19। 19 দিয়ে যদি 48 কে ভাগ করি, আমি প্রথমে 2 বার যাবে, 19 দুগুণে হয় 38, 1 0, একটা পয়েন্ট নিয়ে একটা শূন্য নেব, 5 19 95। আচ্ছা, 2.5 দেখে একটা অপশনই আছে 2.53, তার মানে অপশন এই হবে। তারপরটা কি বলছে দেখো, যদি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 15 হয়, তাহলে x কিউব প্লাস 1/x কিউব এর মান কত? তাহলে দেখো, x কিউব প্লাস 1/x কিউব মানে কি? মানে হচ্ছে x তার হোল কিউব প্লাস 1/x তার হোল কিউব। মানে দেখো, a কিউব প্লাস b কিউব আকারে রয়েছে। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a কিউব প্লাস b কিউব সমান সমান হচ্ছে a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে এই ফর্মুলায় ফেলবো। আর একটা ফর্মুলাও আছে, কিন্তু এখানে এই ফর্মুলায় ফেলবো। কেন? কারণ আমি a প্লাস b, দেখো x প্লাস 1/x এর মানটা জানি। ইজিক্যালটা আমি কি লিখবো? x প্লাস 1/x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। x প্লাস 1/x এর মান কত জানি আমি? 15। তাহলে হবে কত? 15 এর কিউব মাইনাস 3 ইন্টু x আর 1/x কেটে যায় ইন্টু 15। তাহলে 15 এর কিউব করলে কত হয়? 15 স্কোয়ার করলে 225, 225 গুণ 15 করলে কত হয়? 5 15 75 এর 5 হাতে 7, 15 দুগুণে 30 এর সাথে 37 এর 7 হাতে 3, 15 দুগুণে 30 এর সাথে, আচ্ছা সরি, 37 এর 7 হাতে 3, 15 দুগুণে 30 আর 3 33, মানে 3 3 7 5 মাইনাস 45, মানে কত হবে? 3 3 3 0, মানে 3330। অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, একটি বিছানার ধার্য মূল্য 744 টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে 31% বেশি। মানে ধার্য মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে 31% বেশি। যদি লাভের হার 9% হয়, তাহলে ছাড়ের হার নির্ণয় করো। আচ্ছা, আমি এখানে ক্রয় মূল্যটাকে ধরছি 100 টাকা। ধরছি কি? ক্রয় মূল্যটা
সমান সমান 100। কি বলেছিল, বিছানার ধার্য মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে 31% বেশি, তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, ধার্য মূল্য তাহলে কত হবে, ক্রয় মূল্যের থেকে 31% বেশি মানে কি 100 তে 31 বেশি, তাহলে ধার্য মূল্য হবে 131। আচ্ছা, আবার কি বলেছে, লাভের হার বলেছে 9%, তাহলে লাভের হার যদি 9% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 টাকা, লাভ হচ্ছে 100 টাকায় 9 টাকা, লাভ যেহেতু 9%, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 যোগ 9 মানে 109। আচ্ছা, তাহলে ছাড়ের হার কত, তাহলে দেখো ধার্য মূল্য ছিল 131, বিক্রয় করেছে 109 টাকা দিয়ে, তাহলে ছাড় দিয়েছে কত, ছাড় সমান সমান হবে কত, 131 মাইনাস 109 করলে কত হয় 22, তাহলে ছাড়ের হার বের করতে বলেছে, তাহলে ছাড়ের হার কত হবে, যত টাকা ছাড় দিয়েছে মানে 22 ডিভাইডেড বাই, ছাড়টা কার উপর দেয়, ছাড়টা সবসময় ধার্য মূল্যের উপর দেয়, তাহলে ডিভাইডেড বাই ধার্য মূল্য মানে 131, পার্সেন্টেজে নিতে হবে মানে ইনটু 100 এত পার্সেন্ট। আচ্ছা, কিছু কাটাকুটি যায় না, তাহলে 131 দিয়ে ভাগ করব কাকে, উপরে গুণ করলে হয় 2200। প্রথমে কতবার যাই, একবার যাই, একবার দিলে হয় 131, তাহলে 9 3 এর একে 4 মানে 8, তারপরে শূন্য বসাবো, আছে 13, 7 13 91 মানে 6, 6 বার যাবে, 6 বার দিলে কত, 6 একে 6, 3 6 18, 8 হাতে 1, 6 একে 6 এর একে 7, মানে দেখো 16 পয়েন্ট সামথিং আসবে, 16 পয়েন্ট সামথিং, দেখো একটা অপশনই আছে মানে অপশন ডি হবে, বাকিটা করে দেখবে এতই আসবে। তারপর একটা কি বলছে দেখো, একটি খালি স্টোরেজ ট্যাঙ্কে 51 লিটার পেট্রোল ঢালার পরেও এটি 1% খালি ছিল, স্টোরেজ ট্যাঙ্কে পূরণ করার জন্য টোটাল কত পেট্রোল ঢেলে দিতে হবে বা ঢালতে হবে লিটারে। তাহলে দেখো, তাহলে পুরো পূরণ করা মানে কত পার্সেন্ট পূরণ করা, 100%, 51 লিটার ঢালার পরে কত পার্সেন্ট খালি ছিল, 1%, মানে ভর্তি হয়েছে কত পার্সেন্ট, 99%। তার মানে 51 লিটারটা 99% এর সমান, আমি উল্টো লিখতে পারি, তার মানে 99%টা সমান সমান হচ্ছে 51 লিটার। আমাকে কি বলেছে, ট্যাঙ্কটি পূরণ করার জন্য, মানে পুরোটা পূরণ করবে মানে 100% পূরণ করবে, তাহলে 99%টা যদি 51 লিটারের সমান হয় তাহলে 100%টা কত লিটারের সমান সেটা বের করতে হবে, তাহলে 1%টা কত লিটারের সমান, 51/99 এর 100%টা তাহলে কত লিটারের সমান হবে, 51/99 ইন্টু 100। এটা একটু কাটাকুটি করতে পারি আমি, 3 দিয়ে কাটলে হয় 13, 33 এখানে হয় 17, মানে কত হবে, 33 দিয়ে 1700 কে ভাগ করতে হবে, ভাগ করি, প্রথমে কতবার যাবে, 5 বার, দিলে কত হয়, 5 বার দিলে 3 5 15, 5 হাতে 1, 3 5 15 16, মানে 165, তাহলে 5 আর 0, তারপরে একবার দিলে হয় 33, তারপরে 1 আর 7 পয়েন্ট দিয়ে 0, মানে আবার 5 বার যাবে, তাহলে 51.5, 51.5 দেখো একটা অপশনই আছে মানে অপশন সি হবে। তারপর এটা অপশন দেখো যদি একটু খেয়াল করো তাহলে দেখো 50.5 দিয়ে তো হতে হবেই না, 99% যদি 51 হয় তাহলে 100% ওর থেকে একটু বেশি হবে, 0.5 এর মতো বেশি হবে, তাহলে 51.5 দিয়ে, এটা দেখে বোঝা যাবে, হ্যাঁ প্র্যাকটিস করলে এটা এমনি করতে পারবে। তারপর একটা কি বলছে দেখো, এত এত এবং এতকে বৃহত্তম সংখ্যা x দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট y হবে। তো যখনই বলবে এত এত এতকে একটা বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সেম অবশিষ্ট থাকবে, তখন কি করতে হয়, এদের তফাৎগুলোর লসাগু বের করতে হয়। তাহলে তিনটে সংখ্যা কি কি দিয়েছে, 1063, 1815 আর 3451, এদের বিয়োগফল গুলো বার করি। 1815 থেকে আগে আমি 1063 কে বাদ দিই, কত হয়, 2 5 7 আর 1। আচ্ছা, তাহলে 3451 থেকে 2815 কে বাদ দিই, কত হয়, 6 1 আর 1 2 মানে 3, 6 2 আর 1 3, 636 হয়। আর যদি বড়টা থেকে ছোটটাকে বাদ দিই কত হয়, 3451 মাইনাস যদি 1063 করি কত হয়, 8 6 আর 1 7, 8 হাতে 1 3 আর 3 আর 2। আচ্ছা, আমি যদি এদেরকে এবার যদি গসাগু করি, তারপরে কি করতে, এদের গসাগু করতে হয়, মানে 636 1752 আর 2388 যদি আমি গসাগু করি, বা এই প্রথম দুটোরই যদি গসাগু করি তাহলেই আমার বেরিয়ে যাবে। যদি আমি গসাগু করি কত হয়, যদি প্রথমে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে করলে কত, 3 1 8, এখানে করলে হবে 8 1 5 7 1 2 6, আবার দেখো 2 দিয়ে করলে হয় 1 1 1 5 1 8 9, এখানে হবে 4 3 1 6 8, 5 আর 6 9 15, 4 3 7 8। আচ্ছা, আবার 3 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে দিলে হয় 53, এখানে হবে 1 1 3 4 1 8 6, আর দেখা যাবে না, 53 মৌলিক সংখ্যা যায় না, তাহলে আমাদের গসাগু কত হলো, এই তিনটের গুণফল মানে 2 2 4 3 4 12। আচ্ছা, 12 দিয়ে দেখো আবার 2388 কে ভাগ করা যায়, মানে 2388টা 12 দ্বারা বিভাজ্য, 2388 কি 12 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 12 আর 2388 গসাগু করি, কত হয়, 2 দিয়ে ভাগ করলে হয় 6, আর এখানে হবে 1 1 1 8 9 4, 2 আর 9 11 4 15, হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে করলে 2, হ্যাঁ এটা বিভাজ্যই ছিল, ঠিকই ছিল, 3 2 9 9 2 4 8,
আবার 2 দিয়ে যাবে, মানে 12ই হবে, মানে এদের গসাগু 12 হবে। তার মানে সেই বৃহত্তম সংখ্যাটা কত, x এর মানটা হবে 12। আবার কি বলেছে, x দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে y অবশিষ্ট থাকবে। তাহলে x দ্বারা আমি ভাগ করে দেখি, x দিয়ে যদি, এই 12 দিয়ে যদি আমি 1063 কে ভাগ করি, তাহলে কত হয়? প্রথমে 8 বার দিলে হয় কত, 96। তারপরে 103 আবার 8 বার দিলে হয় 96, তার মানে 7 থাকছে। তার মানে অবশিষ্ট থাকছে কত, 7। এরকম একেও ভাগ করবে, দেখবো 7 অবশিষ্ট থাকবে। 3451 কে ভাগ করলেও 7 অবশিষ্ট থাকবে। তার মানে x এর মান বেরোলো 12 আর y এর মান বেরোলো কত, 7। আমাকে মান বের করতে বলেছে কত, 3x - 14y, তাহলে তার মান কত হবে, 3 × x এর মান হচ্ছে 12 মাইনাস 14 × y এর মান হচ্ছে 7, মানে কত, 3 × 36 মাইনাস 7 × 84। যোগ করলে কত হয়, ওহো 7 × 14 84 না, 7 12 না, 7 14 98। বিয়োগ করলে হবে -62, মানে অপশন সি হবে। তারপরে কি বলছে দেখো, এত পর্যবেক্ষণের গাণিতিক গড় কত। তো গড় কিভাবে বার করে, এদের সবার সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা আছে তত। মানে এদের যদি আমি সমষ্টি বার করি তাহলে কত হবে, 0 আর 4 এ 4, 4 আর 4 এ 8, 8 আর 1 এ 9, 9 আর 5 এ 14, 14 আর 8 এ 22, 22 আর 9 এ 31, 31 আর 9 40, 40 এ 0 হাতে 4, 8 আর 4 এ 12, 12 আর 6 এ 18, 18 আর 8 এ 26, 26 আর 3 এ 29, 29 আর 5 এ 34, 34 আর 5 এ 39, 39 আর 3 এ 42, 42 আর 6 এ 48, 48 আর 6 54। ডিভাইডেড বাই কত, কতগুলো সংখ্যা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, ডিভাইডেড বাই 9, 9 দিয়ে কাটলে হয় কত, 60। তাহলে এদের গড় কত হবে, 60 হবে, অপশন ডি। তারপরেরটা কি বলছে দেখো, এটা এটা তো তোমরা পারবে, এটা নিজেরা করে নাও। 49/7 মানে 7 হবে, তারপরে করে নিও। তারপরেরটা এটাও আশা করি তোমরা পারবে, করে নিও। 11 প্রথমে আগে 11 যোগ 4 মানে 15 করতে হবে, তাহলে কত হবে, 139 মাইনাস 15 গুণ 15 প্লাস 52, 15 গুণ 15 এর গুণটা করে নিতে হবে, 139 মাইনাস 15 গুণ 15 কত, 225 প্লাস 52। তারপরে করে নিও তোমরা, মাইনাসে বেরোবে অ্যান্সারটা। তারপরেরটা কি বলেছে, একটি ডেটা সেটের গড় এবং মোট। গড় মানে হচ্ছে মিন। মিন বলে দিয়েছে কত, 33.9, আর মোট বলে দিয়েছে কত, মোট বলেছে 40.1। আমাকে বের করতে বলেছে কি মধ্যমা। মধ্যমা মানে কি, মধ্যমা মানে হচ্ছে মিডিয়ান। তাহলে আমি মিন মিডিয়ান আর মোডের ক্ষেত্রে কি ফর্মুলা জানি, মোড ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। এবার যাদের মান জানি সেগুলো বসিয়ে দিই। মিনের মান কত, 33. আচ্ছা, মোডের মান কত, 40.1, তাহলে 40.1 ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান। মিডিয়ানের মানটা বের করতে হবে, আমাদের হচ্ছে মিডিয়ানের মানটা x, তাহলে 3 ইন্টু x মাইনাস 2 ইন্টু মিন। মিন কত, 33.9, তাহলে কি হলো, 40.1 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 33.9 গুণ 2 করলে 66, 67.8 হবে। আচ্ছা, তাহলে 3x সমান সমান কি হবে, 40.1 আর মাইনাস 67.8টা যদি বাদিকে নিয়ে যেতাম তাহলে প্লাস হতো, তাহলে প্লাস 67.8। তার মানে x এর মান কি হবে, এই দুটো যোগ করলে হয় কত, 40 আর 67 যোগ করলে 107.9, ডিভাইডেড বাই হবে 3। 3 দিয়ে ভাগ করলে প্রথমে 3 বার যাবে, 17, 17 এর মধ্যে 5 বার যাবে, তারপরে 0.29, 29 এর মধ্যে 9 বার যাবে, তারপরে 2 শূন্য মানে 6, বা এই অ্যাপ্রক্সিমেট হবে, মানে 6 7 এরকম হতো, মানে অ্যাপ্রক্সিমেট আমি লিখতে পারি 35.97, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 35 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ করতে পারে। ট্যাঙ্কের নিচে একটি পাইপ রয়েছে যা এটি খালি করে। যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তাহলে খালি ট্যাঙ্কটি 6 মিনিটে পূর্ণ হয়ে যায়। মানে দুটো পাইপ ভর্তি করছে আর একটা পাইপ খালি করছে। যদি অন্য কোনো পাইপ খোলা না থাকে তবে ট্যাঙ্কের নিচের পাইপটি সম্পূর্ণভাবে ভরা ট্যাঙ্কটি খালি করতে কত সময় নেবে। আচ্ছা আচ্ছা, অঙ্কটা উম একটা পাইপ ভর্তি করছে 35 মিনিট, আর একটা পাইপ ভর্তি করছে 15 মিনিট, আর একটা পাইপ খালি করে 3টে পাইপ মিলে 6 মিনিটে খালি করছে। আচ্ছা, অঙ্কটা মনে হচ্ছে ভুল আছে। হ্যাঁ, আমি একটু দেখে নিই। দেখো, একটা পাইপ, এই দুটো পাইপ ভর্তি করছে, তাহলে এই দুটো পাইপ একসাথে ভর্তি করলে কতক্ষণ টাইম লাগাবে ভর্তি করতে, 35 মিনিট আর 15 মিনিটে পূর্ণ করছে। তাহলে একসাথে যদি ভর্তি করে কতক্ষণে ভর্তি করবে, 35 ইন্টু 15 বাই 35 যোগ 15 মিনিটে। একবার আমি করে দিলাম। হ্যাঁ, কত হয়, 35 ইন্টু 15 বাই 50, এটা কাটাকুটি করলে হয় 10 মানে 3, এটাকে কাটাকুটি করলে হয় 2 মানে 7, মানে 21/2 মিনিটে, মানে 10.5 মিনিটে। তাহলে দেখো, এই এই দুটো পাইপ মিলে ভর্তি করতে টাইম লাগাচ্ছে 10.5 মিনিট, আর একটা পাইপ খালি করছে, তা 3টে মিলে তাহলে 6 মিনিটে ভর্তি করছে, এটা তো সম্ভব না। মানে 10.5 ভর্তি করছে আর একটা খালি করলে 3টে পাইপ মিলে ভর্তি হতে আরো বেশি টাইম লাগবে। তার মানে অঙ্কটা এখানে ভুল দিয়েছে। ঠিক আছে, অঙ্কটা এটা হবে না, এটা ভুল অঙ্ক দিয়েছে। তারপরটা বা অ্যান্সার গুলো ভুল দিয়েছে। তাহলে অঙ্কটাই ভুল, অ্যান্সার ভুল নেই, কারণ 6 মিনিট এটা খালি করা সম্ভব না, ভর্তি হওয়া সম্ভব না। তারপরটা
কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ 2x² - 5x + 3 = 0 এবং এত উভয়ের বীজ একই হবে। আচ্ছা, সমীকরণ দুটোকে লিখি। প্রথমটা বলেছিল 2x² - 5x + 3 = 0, আর একটা বলেছিল 4x² - k + 1 * x + 6 = 0। তাহলে কি বলছে, উভয়ের বীজ একই হবে, মানে প্রথম সমীকরণটারও বীজ দুটোও যা হবে, দ্বিতীয় সমীকরণটার বীজ দুটোও তাই হবে। আমি ধরছি প্রথম সমীকরণের বীজ দুটো হচ্ছে আলফা আর বিটা, তাহলে দ্বিতীয় সমীকরণের বীজ দুটোও হবে আলফা আর বিটা। আচ্ছা, তাহলে এবার আমি কি করব, এদের সমষ্টিটা বের করব। তাহলে আলফা আর বিটা যদি বীজ দুটো হয়, তাহলে এদের সমষ্টি কি হবে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি? মাইনাস বি বাই এ, যেখানে বিটা কি, বিটা হচ্ছে এক্স এর সহগ, তাহলে মাইনাস বসিয়ে দিলাম। মাইনাস বি বাই এ মানে কত? এক্স এর সহগ হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসটা লিখলাম না, তাহলে 5 বাই এ মানে কত? এক্স স্কোয়ারের সহগ 2। আর এক্ষেত্রে আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস বি বাই এ, তাহলে দেখো আগে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে বি হচ্ছে কে প্লাস 1 বাই এ মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহগ 4। তার মানে দেখো এক্ষেত্রেও আলফা প্লাস বিটার মান যা হবে, এই দ্বিতীয় সমীকরণেও আলফা প্লাস বিটার মান একই হবে, যেহেতু বীজ দুটো সমান বলেছে। তাহলে মানে আমি কি লিখতে পারি? k+1/4 হচ্ছে 5/2, 2 আর 4 কে কাটলে হয় 2, তাহলে k+1 হবে 10, তাহলে k হবে 10 - 1 মানে 9, তাহলে k এর মান কত হবে? 9 অপশনে। তারপরেরটা কি বলছে দেখো, একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার বাহুর পরিমাপ 16√2 সেমি। সুষম ষড়ভুজ মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, ষড়ভুজ মানে 6টা ভুজ। আচ্ছা, ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আছে, সেটা কি? ষড়ভুজের ক্ষেত্রফল সমান সমান 6 × √3/4 × বাহু স্কয়ার, মানে বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার, মানে 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, এরকম আর কি। তাহলে এক্ষেত্রে বাহুর পরিমাপ বলে দিয়েছে, তাহলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত হবে? 6 × √3/4 × বাহু স্কয়ার মানে 16√2 × 16√2। আচ্ছা, 4 দিয়ে 16 কে কাটলে হয় 4, তার মানে কত হবে? 6 × 4 মানে 24, গুণ 16 আর √2 গুণ করলে 2 মানে 24 গুণ 32 ইন্টু √3, তাহলে 24 গুণ 32 করলে কত হয়? 4 দুগুণে 24 দুগুণে 48 এর 8, হাতে 4, 3 24 72 আর 4 76, 768 √3, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, 32 কিমি/ঘন্টা বেগে চলমান ট্রেন এ বিপরীত দিকে 28 কিমি/ঘন্টা বেগে চলমান ট্রেন বি কে সম্পূর্ণভাবে অতিক্রম করতে 33 সেকেন্ড সময় নেয়। ট্রেন বি এর দৈর্ঘ্য ট্রেন এ এর দৈর্ঘ্যের দ্বিগুণ, 1.5 গুণ। তাহলে ট্রেন বি 54 সেকেন্ডে একটি সেতু সম্পূর্ণভাবে অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? আচ্ছা, কি বলছে দেখো, 32 কিমি/ঘন্টা বেগে চলমান ট্রেনে বিপরীত দিকে 28 কিমি/ঘন্টা বেগে চলমান ট্রেন বি কে সম্পূর্ণভাবে অতিক্রম করতে 33 সেকেন্ড সময় নেয়। তাহলে দেখো ট্রেন দুটো পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাহলে এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যাবে? ট্রেন দুটোর গতিবেগের সমষ্টি, তার মানে আপেক্ষিক গতিবেগ কত হবে? 32 যোগ 28, এত কিমি/ঘন্টা, যোগ করলে কত হয়? আর 32 ও 28 যোগ করলে 60 এত কিমি/ঘন্টা। তাহলে কিমি/ঘন্টাটাকে আমি যদি মিটার/সেকেন্ডে নিই, কত হবে? 60 ইন্টু কত করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18 এত মিটার/সেকেন্ড। 6 দিয়ে কাটাকুটি করলে হয় 3, এখানে হবে 10, তার মানে হবে কত? 50/3 এত মিটার/সেকেন্ড। তার মানে কি, ট্রেন দুটো পরস্পরকে 1 সেকেন্ডে 50/3 মিটার/সেকেন্ড গতিবেগে অতিক্রম করে, মানে কি, মানে 1 সেকেন্ডে অতিক্রম করে পরস্পরকে 50/3 মিটার। আচ্ছা, তাহলে ট্রেন দুটো অতিক্রম করতে কত টাইম লাগছে? 33 সেকেন্ড। তাহলে 33 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করবে? 50/3 ইন্টু 33 এত মিটার। 3 দিয়ে 33 কে কাটলে 11, মানে 50 গুণ 11 মানে 550 মিটার। দেখো ট্রেন দুটো পরস্পরকে পুরোপুরি অতিক্রম করা মানে কি, মানে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি যাওয়া। তার মানে আমি এখান থেকে কি পেলাম? ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে 550 মিটার। আর কি বলে দিয়েছিল? বি এর দৈর্ঘ্য ট্রেন এ এর দৈর্ঘ্যের 1.5 গুণ। তাহলে যদি ট্রেন এর দৈর্ঘ্য আমি ধরি এ, ট্রেন এর দৈর্ঘ্য আমি ধরছি এক্স, তাহলে ট্রেন বির দৈর্ঘ্য কি হবে? এ এর দৈর্ঘ্যের 1.5 গুণ, মানে বির দৈর্ঘ্য হবে তাহলে কত? 1.5x। 1.5 গুণ মানে আমি কি লিখতে পারি? 3x/2। এর দৈর্ঘ্য যদি x হয়, বির দৈর্ঘ্য হবে বা 1.5x লিখছি, কিছু করার দরকার নেই। তাহলে দেখো এই দুটো সমষ্টিই হচ্ছে 550, একটু আগে তাই বললাম। তার মানে আমি কি লিখতে পারি? x + 1.5x হচ্ছে 550। তাহলে 2.5x সমান সমান হবে 550। তাহলে x সমান সমান কি হবে? 550/2.5, পয়েন্ট তুলে দিলে গুণ 10, 25 দিয়ে এটাকে কাটলে হবে কত? 2 2 22। তাহলে x এর মান কত বেরোলো? 220। তাহলে তাহলে ট্রেন এর দৈর্ঘ্য কত পেলাম? 220 পেলাম। ট্রেন এর দৈর্ঘ্য হবে 220। তাহলে ট্রেন বি এর দৈর্ঘ্য হবে কত? 1.5 ইন্টু 220, গুণ করলে কত হয়? 220 1.5 গুণ মানে 330 হবে, এটা করবা 330 মিটার হবে। আচ্ছা, এবার কি বলেছে? বলেছে ট্রেন বি
54 সেকেন্ডে একটি সেতু সম্পূর্ণভাবে অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার? আচ্ছা, ট্রেন বি 54 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। ট্রেন বির গতিবেগ কত ছিল দেখো, ট্রেন বির গতিবেগ ছিল 28 কিমি পার ঘন্টা। 28 কিমি পার ঘন্টাটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিই কত হয়, 28 গুণ 5/18 এত মিটার পার সেকেন্ড। মানে ট্রেন বি 1 সেকেন্ডে অতিক্রম করে 28 গুণ 5/18 মিটার। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে 28 ইন্টু 5/18 মিটার। তাহলে ট্রেন বি 54 সেকেন্ডে সেতুটা অতিক্রম করছে, মানে 54 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে, 54 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে 28 ইন্টু 5/18 ইন্টু 54 এত মিটার। তাহলে 18 আর 54 কে কাটলে 3 18 54 মানে 3। তাহলে থাকছে কত, 28 গুণ 15, 28 গুণ 15 করলে কত হয়, মানে 280 আর 140 মানে হবে 420 মিটার। তাহলে ট্রেনটা সেতুটাকে সম্পূর্ণভাবে অতিক্রম করছে, মানে টোটাল 420 মিটার যাচ্ছে। তাহলে এই যাওয়াটা কত, মানে সেতুটাকে অতিক্রম করছে মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস সেতুর দৈর্ঘ্য যাচ্ছে। তা বি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 330 মিটার। তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে, সেতু আর ট্রেনের দৈর্ঘ্য থেকে যদি আমি ট্রেনের দৈর্ঘ্য বাদ দিই তবে সেতুর দৈর্ঘ্য হবে। তাহলে সেতুর দৈর্ঘ্য কত হবে, সেতুর দৈর্ঘ্য হবে হচ্ছে 420 মাইনাস 330 মিটার, মানে কত হয় 90 মিটার। তার মানে সেতুটার দৈর্ঘ্য কত, 90 মিটার। অপশন ডি হবে। তারপর একটা কি বলছে দেখো, 12 টু দি পাওয়ার 0.36 ইজ ইকুয়াল টু x, 12 টু দি পাওয়ার 0.64 ইজ ইকুয়াল টু y এবং x টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 4 হলে z এর মান কত? কি বলেছে দেখো, তাহলে x ইজ ইকুয়াল টু বলেছিল 12 টু দি পাওয়ার 0.36 আর y ইজ ইকুয়াল টু বলেছিল 12 টু দি পাওয়ার 0.64। এটাকে ঘুরিয়ে লিখলাম। আর কি বলেছে, x টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 4। তা x এর জায়গায় আমি এটা বসাতে পারি, মানে 12 টু দি পাওয়ার, আচ্ছা 12 টু দি পাওয়ার 0.36, তাহলে x এর জায়গায় বসালাম এত এত টু দি পাওয়ার z ছিল ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 4, y এর জায়গায় কত 12 টু দি পাওয়ার 0.64 ইনটু পাওয়ারে 4। তাহলে দেখো পাওয়ার এরকম থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, বা কি করতে পারি 0.36z ইজ ইকুয়াল টু হবে 12 টু দি পাওয়ার 0.64 ইনটু 4। দুদিকেই 12 এর পাওয়ার রয়েছে, তার দুদিকেই সেম জিনিসের পাওয়ার থাকলে কি হয়ে যায়, পাওয়ার গুলো সমান হয়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি 0.36z সমান সমান হবে 0.64 ইনটু 4। তাহলে z এর মান কত হবে 0.64 ইনটু 4 ডিভাইডেড বাই 0.36। দুটো দেখো, দুটোর পরে দশমিক আমি তুলে দিতে পারি। 4 দিয়ে যদি 36 কে কাটি হয় 9, তাহলে কত হলো 64/9। 9 দিয়ে যদি ভাগ করি 64 এর মধ্যে কতবার যায়, প্রথমে 7 বার দিলে হয় 63, তারপরে 1 পয়েন্ট নিলে 0 মানে 9 1 9 মানে 7.11 এরকম আসবে। একটা অপশনই আছে, মানে অপশন এ হবে। তারপর একটা কি বলছে দেখো, একটি আয়তাকার মাঠের বাহুদ্বয় 11 মিটার এবং 14 মিটার। আয়তাকার মাঠ মানে বাহুদ্বয় মানে দুটো বাহু একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তার মানে একটা দৈর্ঘ্য বলেছে একটা প্রস্থ বলেছে। এর ক্ষেত্রফল একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের সমান। তাহলে দেখো, তাহলে আয়তাকার মাঠটার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে বাহু দুটির গুণফল। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে সমান সমান 11 ইন্টু 14 এত বর্গমিটার, মানে 154 বর্গমিটার। তারপরে কি, এর ক্ষেত্রফল একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের সমান। তার মানে বৃত্তাকার একটা মাঠ আছে, বৃত্তাকার মাঠটারও ক্ষেত্রফল কত, বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হবে 154 বর্গমিটার। আমি ধরছি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে মাঠটির ব্যাসার্ধ যদি r হয়, বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফলের ফর্মুলা কি, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই r স্কয়ার। তার মানে আমি কি লিখতে পারি 22/7 ইনটু r স্কয়ার সমান সমান হচ্ছে 154। তাহলে r স্কয়ার এর মান কত হবে, সমান সমান 154 গুণ 7 ডিভাইডেড বাই 22। 22 কে 7 দিয়ে গুণ করলে দেখো 154 হয়, তাহলে 7। তাহলে r এর মান কত হবে, রুট ওভার 7 গুণ 7 মানে 7 হবে। তার মানে মাঠটির ব্যাসার্ধ কত বেরোলো, 7 মিটার। কি বলেছে, বৃত্তাকার মাঠটির পরিধি কত, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি সমান সমান কি হবে, 2 গুণ পাই মানে 22/7 ইনটু r মানে 7 এত মিটার। তাহলে 7 7 কেটে যাবে, করলে কত হয়, 22 গুণ 2 করলে হয় 44 মিটার, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, ভূমির একটি বিন্দু থেকে পাহাড়ের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। যদি পাহাড়টি 171 মিটার উঁচু হয় তাহলে, আচ্ছা পাহাড় মানে এরকম লম্বা কোনো পাহাড় আছে, উঁচু কোনো পাহাড় আছে, ভূমির কোনো বিন্দু থেকে পাহাড়ের চূড়া, ভূমির ধরো এই বিন্দু থেকে পাহাড়ের চূড়া মানে এইটার উন্নতি কোণ 60 ডিগ্রি। আচ্ছা তাহলে এই দুটোকে জোড়া লাগাই, তার মানে এটা হচ্ছে পাহাড়ের ভূমি আর এটা হচ্ছে পাহাড়ের শীর্ষ, আর এইটা হচ্ছে ভূমির যে বিন্দুর কথা বলেছে, আর এই কোণটা হচ্ছে তাহলে 60 ডিগ্রি। পাহাড়ের উচ্চতা বলেছিল 171 মিটার, এইটা আমাকে কি বার করতে বলেছে, প্রদত্ত বিন্দু থেকে পাহাড়ের চূড়ার দূরত্ব। প্রদত্ত বিন্দু কোনটা, এইটা পাহাড়ের চূড়া কোনটা, এই মাথার এটা। তাহলে এই দূরত্বটা মানে এই অতিভুজটা আমাকে বের করতে বলেছে, আমি ধরছি এই দূরত্বটা হচ্ছে x। তাহলে দেখো লম্ব আর অতিভুজ দিয়েছে, তাহলে লম্ব বাই অতিভুজ মানে আমি কি জানি, সাইন। তাহলে এখানে কি হবে, লম্ব বাই অতিভুজ মানে 171/x সমান সমান কি হবে,
সাইন কত ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি বলেছে মানে সাইন 60 ডিগ্রি হবে। তাহলে আমি কি লিখতে পারি, 171/x সমান সমান সাইন 60 ডিগ্রির ফর্মুলা কত, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, এটা ইজ ইকুয়াল টু হবে √3/2। তাহলে আমি কি পাচ্ছি, x গুণ √3 সমান সমান হবে 171 গুণ 2। তাহলে x সমান সমান কত হবে, 171 গুণ 2/√3। আচ্ছা, নিচে √3 দিয়ে তো কোনো অপশন নেই, তাহলে করণের নিরসন করতে হবে, মানে উপর নিচে আমি √3 দিয়ে গুণ করব, এটা গুণ √3। তাহলে উপরে কত আসছে, 171 গুণ 2 গুণ √3, আর নিচে √3 গুণ করলে 3, 3 আর 171 কে কাটা যায়, হয় কত, 5, 2 আর 7, মানে কত হলো আমার 57 গুণ 2 মানে 114 √3। তার মানে প্রদত্ত বিন্দু থেকে পাহাড়ের চূড়ার দূরত্ব হচ্ছে 114 √3 মিটার, মানে অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে আছে এবং এ ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে। আচ্ছা, কি বলছে দেখো, এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে, মানে এক্স ভ্যারিজেস এ স্কোয়ার। তাহলে ভ্যারিজটাকে তুলতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু k1 ধরি, কারণ এখানে দেখো দুটো ভেদ বলেছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি লিখছি k1 স্কোয়ার। আর একটা কি বলেছে, এ বলেছে ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আছে, মানে আমি কি লিখতে পারি, এ ভ্যারিজেস 1/y, যেহেতু ব্যস্ত ভেদে আছে তাহলে ভ্যারিজেসটাকে তুলতে গেলে আরেকটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, তাহলে a ইজ ইকুয়াল টু k2 ইন্টু 1/y, ধ্রুবকটা ধরলাম k2। আচ্ছা দেখো, এখানে এর মান কত পেলাম, এটা মানে কি, ইকুয়াল টু k2/y, তার মানে এর মান পেলাম হচ্ছে k2/y। তাই এখানে যদি বসিয়ে দিই তাহলে x সমান সমান কি হবে, k1 ইন্টু এর জায়গায় বসাবো k2/y, তাহলে কি হবে k2/y তার হোল স্কোয়ার, তাহলে সমান সমান কি হবে k1 ইন্টু k2 স্কোয়ার বাই y স্কোয়ার। আচ্ছা, x সমান সমান পেলাম এটা। কি বলেছে, যখন x এর মান 39 তখন y এর মান 20, তাহলে x এর মান 39 বসালে k1 ইন্টু k2 স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান কত 20 বলেছিল, তার মানে 20 স্কোয়ার হবে। তার মানে k1 ইন্টু k2 স্কোয়ার সমান সমান কত হবে, 39 ইন্টু 20 স্কোয়ার করলে হয় 400। আচ্ছা, তাহলে k1 ইন্টু k2 স্কোয়ারটা কত পেলাম আমি, 39 গুণ 400। তাহলে x ইজ ইকুয়াল টু কি ছিল এখানে, x ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে k1 ইন্টু k2 স্কোয়ারের জায়গায় এটা পেলাম, তাহলে আমি লিখতে পারি কি, k1 ইন্টু k2 স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ছিল, তার মানে 39 ইন্টু 400 বাই ওয়াই স্কোয়ার। আমাকে কি বলেছে, ওয়াই এর মান যখন 2 তখন এক্স এর মান, তাহলে ওয়াই এর জায়গায় 2 বসে এক্স এর মানটা বের করবে, তাহলে x সমান সমান কি হবে, 39 ইন্টু 400 ডিভাইডেড বাই ওয়াই এর জায়গায় 2 বসাবো, তার মানে ওয়াই স্কোয়ার এর মান কত হবে, 2 স্কোয়ার মানে 4, 4 দিয়ে 400 কে কাটলে হয় 100, তার মানে x এর মান কত হবে 3900, তার মানে অপশন টি হবে। তারপর কি বলছে দেখো, 56 সেমি, 42 সেমি এবং 70 সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজকে 56 সেমি বাহুতে ঘুরিয়ে একটি শঙ্কু তৈরি করা হলো। আচ্ছা, আমি আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। তাহলে সমকোণী ত্রিভুজটাতে সব থেকে বৃহত্তম বাহুটাই অতিভুজ হয়, তার মানে সব থেকে বৃহত্তম বাহু এখানে 70, তার মানে এই 70টা অতিভুজ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার কি বলছে দেখো, ত্রিভুজকে 56 সেমি বাহুতে ঘুরিয়ে একটা শঙ্কু তৈরি করা হলো। তাহলে দেখো, তাহলে এরকম একটা বাহুতে ঘুরিয়ে এরকম একটা শঙ্কু তৈরি করতে পারে, তার মানে এই বাহুটাকে অক্ষ করে ঘুরিয়ে এই শঙ্কুটা এরকম তৈরি করছে, ঠিক আছে। তার মানে কোন বাহুতে ঘুরিয়ে শঙ্কু তৈরি করছে, 56 সেমি, তার মানে এই বাহুটাতে এই বাহুটার সাপেক্ষে ঘোরাচ্ছে, তার মানে এই বাহুটা হয়ে যাবে 56 আর নিচের বাহুটা হয়ে যাবে 42, মানে কিরকম হয়ে যাবে, অনেকটা যদি এরকম করে শঙ্কুটা তৈরি করে, এইদিকে একটা থাকলো, তার মানে এরকম টাইপের হবে। তার মানে এই উচ্চতাটা হয়ে যাবে 56 সেমি আর ভূমির ব্যাসার্ধটা হয়ে যাবে 42 আর তির্যক উচ্চতাটা হয়ে যাবে শঙ্কুটার 70। তাহলে এইভাবে গঠিত শঙ্কুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল আর কি। তাহলে শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর ইন্টু আর প্লাস এল, যেখানে আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর এলটা হচ্ছে তির্যক উচ্চতা। এখানে ভূমির ব্যাসার্ধ কত 42 আর তির্যক উচ্চতা কত, ব্যাকা বাহুটা মানে 70, তাহলে কত হবে সমান পাই ইন্টু আর এর মান কত 42 ইন্টু 42 প্লাস এল মানে তির্যক উচ্চতা মানে 70, তাহলে কত হবে সমান পাই ইন্টু 42 যোগ 70 করলে কত 2, 4 এর সাথে 11, মানে 112 গুণ 42, 112 গুণ যদি 42 করি কত হয়, 42 দুগুণে 84, 4 হাতে 8, 42 একে 42, 8 50 শূন্য হাতে 5, 42 এর 5 47, মানে হবে 4704 পাই, তার মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন ব্যক্তি তার আয়ের 50% সঞ্চয় করেন, যদি তার ব্যয় 320 টাকা হয় তাহলে তার আয় কত। আচ্ছা, ব্যয় আয়ের 50% সঞ্চয় করে মানে কি, আয় যদি 100% হয়, তার মানে আয় যদি 100% হয়, তার মানে সঞ্চয় করে হচ্ছে 50%, তার মানে ব্যয় করে কত পার্সেন্ট,
আয়ের থেকে সঞ্চয় বাদ দিলেই ব্যয় বেরিয়ে যায়, বা আয়ের থেকে ব্যয় বাদ দিলে যেমন সঞ্চয় বেরোয়, তাহলে আয়ের থেকে সঞ্চয় বাদ দিলে ব্যয় বেরোয়, তাহলে ব্যয়ও করে 50%। তাহলে এই 50%টাই হচ্ছে 320। তাহলে 50% যদি 320 হয়, তাহলে 100%টা কত হবে? 320 ডবল হবে 100%টা। 320 ডবল করলে কত? 320 গুণ 2 মানে 640। এমনি ভেঙে করতে পারো। যাই হোক, অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, এত সংখ্যাটির প্রতিটি জোড় অঙ্কে 2 যোগ করা হয় এবং প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করা হয়, তাহলে এইভাবে গঠিত নতুন সংখ্যাটিকে বাম দিক থেকে ষষ্ঠ এবং ডান দিক থেকে প্রথম অঙ্কগুলির যোগফল কত? সংখ্যাটাকে আগে টুকি 2 6 1 4 7 5 9। প্রতিটি জোড় অঙ্কে 2 যোগ করছি। জোড় অঙ্ক কোনগুলো? 2 6 আর 4। এদের সাথে 2 যোগ করলে কত হবে? 4। 6 এর সাথে 2 যোগ করলে 8, 4 এর সাথে 2 যোগ করলে 6। আর কি করছে? প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করছে। বিজোড় অঙ্ক বাকিগুলো 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। 7 থেকে 1 বিয়োগ করলে কত? 6। 5 থেকে 1 বিয়োগ করলে কত? 4। 9 থেকে 1 বিয়োগ করলে 8। তাহলে কি বলছে? বাম দিক থেকে ষষ্ঠ অঙ্ক। বাম দিক থেকে ষষ্ঠ অঙ্ক কি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে মানে এই, আচ্ছা নতুন সংখ্যাটা তো এইটা গঠিত হলো। এর বাম দিক থেকে ষষ্ঠ অঙ্ক মানে কত হবে? 4। এবং ডান দিক থেকে প্রথম অঙ্ক মানে কত হবে? 8 হবে। তাহলে এদের যোগফল মানে 4 যোগ 8 করলে কত হয়? 12। তার মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, 76% ছাড় দেওয়ার পর একটি সিলিং ফ্যানের মূল্য দাঁড়ায় 3330। যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে দোকানদার 50% লাভ করে। তাহলে সিলিং ফ্যানের ক্রয় মূল্য নির্ণয় করো। আচ্ছা 76%, আচ্ছা আমি ধরছি ধার্য মূল্যটা হচ্ছে এক্স। আমি ধরছি ধার্য মূল্যটা হচ্ছে এক্স। তাহলে 76% ছাড় দেওয়ার পর মূল্য দাঁড়ায় 3330। তাহলে 76% ছাড় দিলে মূল্যটা কত হবে? এক্স এর 24%, এক্স ইন্টু, তাহলে কত হবে? 76% ছাড় দিচ্ছে, তাহলে মূল্যটা কত দাঁড়ায়? এক্স এর 24%, মানে এক্স ইন্টু 24/100, সেটা সমান সমান কত? 3330। তাহলে এখান থেকে এক্স এর মানটা বের করি। তাহলে কত হবে? 3330 গুণ 100 ডিভাইডেড বাই 24। 3 দিয়ে কাটলে হয় 8, এখানে হবে 1110। আচ্ছা 8 আর 100 কে দেখো 25 দিয়ে 4 দিয়ে কাটলে হয় 2, এখানে কাটলে হয় 25, 2 দিয়ে এটাকে কাটলে হয় 550। তার মানে এক্স এর মান কত বেরোলো? 550 ইন্টু 25, এরকম রেখে দিই। তাহলে এটা হচ্ছে ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্যটা কত বেরোলো? এত। এবার কি বলছে, যদি কোনো ছাড় না দেওয়া হয়, ছাড় না দেওয়া হলে মানে বিক্রয় মূল্যটা কত হতো? এত। তাহলে ছাড় না দিলে বিক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্য যত তত, মানে 550 ইন্টু 25। সেক্ষেত্রে লাভ কত হতো? দোকানদার 50% লাভ করতো। সেক্ষেত্রে লাভ কত হতো? লাভ হতো 50%। তার মানে বিক্রয় মূল্য যদি 550 ইন্টু 25 হয়, সেক্ষেত্রে লাভ হয় 50। তাহলে সিলিং ফ্যানের ক্রয় মূল্য কত? তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে, তাহলে বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে কত হবে? বিক্রয় মূল্য যত তত, মানে 550 ইন্টু 25 ইন্টু লাভ 50% হচ্ছে, তার মানে উপরে বসবে 100 ডিভাইডেড বাই 150। একটা শূন্য একটা শূন্য কেটে গেল। 15, মানে 15 দিয়ে, এটা হচ্ছে 5 দিয়ে কাটলে হয় 3, এখানে হবে 5 5 25। আচ্ছা আর তো কিছু দিয়ে কাটছে না, তাহলে যদি গুণ করে দিই, তার মানে 5 5 25 এর 5 হাতে 2, 5 5 25 এর 2 27, আর দুটো শূন্য ডিভাইডেড বাই 3। 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 নং 27, তারপরে 5, মানে একবার যাচ্ছে, তারপরে 2 শূন্য, মানে 6 বার যাচ্ছে, তারপরে 2 শূন্য 6, মানে 9 1 6 6, মানে 9 1 6 7। আচ্ছা এখানে তো মিলছে না, 3 3 3 শূন্য ঠিক করেছি। 5 1 1 5 1 0, ওফ, এখানে 550 করেছে, এখানে 555 হবে, এখানে 555 হবে, এখানে একটু ভুল হয়ে গেছে। তাহলে ক্রয় মূল্য সমান সমান কি হবে? এটা 555, 555 গুণ 25 গুণ 100 বাই 150। শূন্য শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 3, এটা কাটলে হয় 2, এটা কাটলে হয় 1 2 5 8 1 5 5, মানে 185 গুণ 25 দুগুণে 50। তাহলে 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25 এর 5 হাতে 2, 5 8 40 2 42 2 হাতে 4, 5 1 5 4 9 আর 0, 9 2 5 0, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র ও এবং এবি বৃত্তটির একটি জ্যা। বৃত্তটির কেন্দ্র ও জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব এত হলে এবি জ্যাটির দৈর্ঘ্য কত সেমি? তাহলে একটা বৃত্ত আঁকি। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, একটা জ্যা আছে এবি, এটার নাম দিলাম এবি। তাহলে কেন্দ্র ও জ্যায়ের সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে এইটা, মানে এটাকে বলে লম্ব দূরত্ব, মানে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্বটা হচ্ছে কত? 4.5 সেমি। আচ্ছা একটা উপপাদ্য ছিল তোমাদের ক্লাস 9 10 এর দিকে, যে কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে সেই লম্বটা জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে।
মানে এই যে দুটো ভাগে ভাগ করেছে, এই ভাগটা আর এই দুটো ভাগ এরা পরস্পর সমান, সমদ্বিখণ্ডিত করে এটাকে। আচ্ছা, বৃত্তটার ব্যাসার্ধ বলেছে 6, তাহলে ও থেকে আমি যদি বি বিন্দুটাকে জোড়া লাগাই, তার মানে এইটাও দেখো এটা হবে 6 সেমি। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটা যার অতিভুজটা হচ্ছে 6, লম্বটা হচ্ছে 4.5, আর এটা ধরছি আমি এক্স। তাহলে আমরা কি জানি ফর্মুলা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার, আচ্ছা 4.5 মানে আমি লিখতে পারি এটা হয় 9/2 হয়। তাহলে আমি কি লিখতে পারি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস 9/2 তার হোল স্কয়ার সমান সমান হচ্ছে অতিভুজের স্কয়ার মানে 6 স্কয়ার। তাহলে এক্স স্কয়ার সমান সমান কি হবে, 6 স্কয়ার করলে 36 মাইনাস 9 স্কয়ার মানে 81/4। তাহলে এক্স সমান সমান কি হবে, রুট ওভার এইটা। আচ্ছা, আমি যদি লসাগু করি একবারে, তাহলে 4 4 6 24 4 হাতে 2 3 4 12 2 14 মাইনাস 81, তাহলে সমান সমান কি হবে 3/6/4। আচ্ছা, 63/4, 63 মানে কি লিখতে পারি, 7 নং 63। তার মানে রুট ওভার 7 গুণ 3 গুণ 3 ডিভাইডেড বাই 2 গুণ 2, তার মানে উপর থেকে 3 বেরোয়, আর রুটের মধ্যে থাকে √7 হবে বাই 2, দুটো দিয়ে থেকে একটা 2। তাহলে এবি এর এই এক্স টুকু পেলাম, মানে এবি এর অর্ধেকটা দৈর্ঘ্য হচ্ছে 3√7/2। তাহলে এবি এর দৈর্ঘ্য কত হবে, এর ডবল, এই পুরোটা হচ্ছে এর ডবল হবে, এটা যেহেতু অর্ধেক অর্ধেক ভাগ করে। তাহলে পুরোটার দৈর্ঘ্য কত হবে, এটা ইন্টু 2, 2 2 কেটে যায়, তার মানে এবি এর দৈর্ঘ্য হবে 3√77, মানে অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার গড় কি। আচ্ছা, প্রথম 12টা স্বাভাবিক সংখ্যা মানে কি, 1 2 3 এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম 12টা স্বাভাবিক সংখ্যার যদি সমষ্টি বের করতে বলে, সেগুলো কি হবে, 1 যোগ 2 যোগ ডট 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 করে কত দূর যাবে, 12। তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1/2। তাহলে প্রথম 12টা স্বাভাবিক সংখ্যার সমষ্টিটা কত হবে, n n মানে এখানে 12 ইন্টু 12 প্লাস 1 মানে 13/2, মানে 6, মানে 6 গুণ 13। তাহলে এদের যদি গড় বের করতে বলে, তাহলে গড় কত হবে, 6 গুণ 13 ডিভাইডেড বাই কতগুলো সংখ্যা, 12টা/12 হবে। 6 দিয়ে গুণ করলে 2, 13/2 মানে 6.5, মানে গড় কত হবে 6.5, অপশন বি। তারপরটা কি বলছে দেখো, প্রতি মাসে 6% সরল সুদের হারে 900 টাকার 12 মাসে সুদ। আচ্ছা দেখো, আগের অঙ্কগুলো আমরা করেছিলাম কি বার্ষিক 6% সুদের হারে, মানে সুদটা 1 বছরে যোগ হচ্ছে, আর এত বছরের সুদ কত, আমি সবগুলোকে সময়গুলোকে বছরে নিয়ে যাই। তো একটা দেখো সুদের হারটা মাসে রয়েছে, আর এখানে সময়টাও মাসের রয়েছে। তাহলে আমি কি করতে পারি, আমি কিছু চেঞ্জ করবো না, আমি মাস দিয়েই বের করবো। তাহলে সুদের সরল সুদের ফর্মুলা কি ছিল, PTR/100, এখানে পিটা কত 900 ইন্টু টিটা কত 12 মাস বলেছে, আমি মাসটাকে মাসেই রাখবো কারণ সুদটা কাটছে প্রত্যেক মাসের হিসাবে। তাহলে 900 ইন্টু 12 ইন্টু PTR, আর মানে সুদের হার প্রতি মাসে, এক্ষেত্রে 6% মানে 6 ডিভাইডেড বাই 100, এটাই হচ্ছে সরল সুদ, এটাকে কাটলে হয় 9। তার মানে 6 নং 54, 54 গুণ 12 হবে, গুণ করলে কত 540 আর 108 মানে 648, অপশন বি হবে। তারপর কি বলছে, একটি জিনিস 112 টাকা দিয়ে বিক্রি করলে একজন মানুষের 30% লোকসান হয়। তাহলে বিক্রয় মূল্য কি বলেছে 112, তাহলে লস হচ্ছে কত, লোকসান হচ্ছে কত বা ক্ষতি হচ্ছে, তাহলে 30%। তাহলে ক্রয় মূল্য কত হবে জিনিসটার, ক্রয় মূল্য সমান সমান কি করে বার করবো বিক্রয় মূল্য থেকে, বিক্রয় মূল্য ইন্টু 100 ডিভাইডেড বাই, যেহেতু লোকসান হচ্ছে তার মানে 100 মাইনাস 30 হবে, তার মানে ডিভাইডেড বাই 70 হবে। 0 0 কেটে গেল, 7 দিয়ে 112 কে কাটলে প্রথমে একবার যাবে, 4 2 6, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 160। কি বলেছে 15% লাভের জন্য তাকে কত দামে বিক্রি করতে হবে, তাহলে ক্রয় মূল্য পেলাম 160, 15% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে, মানে কত হবে 160 ইন্টু উপরে হবে 115/100, একটা শূন্য একটা শূন্য কাটলো, 5 দিয়ে কাটলে 2, এখানে হবে 2 1 5 3, 2 দিয়ে 16 কে কাটলে হয় 8, তাহলে বিক্রয় মূল্য কত হবে 3 8 24 4 হাতে 2, 8 2 16 দিয়ে 18, মানে 184 টাকা, 15% লাভে বিক্রয় মূল্য। তারপর কি বলছে দেখো, একটা নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ ঘন্টায় 41 কিমি এবং স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় 20.5 কিমি। নৌকাটির একটি স্থানে যেতে এবং ফিরে আসতে মোট 13 ঘন্টা সময় লাগে। তাহলে নৌকাটি মোট কত দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, আমি ধরছি দূরত্বটা হচ্ছে এক্স, তার মানে যাচ্ছে এক্স কিমি, আবার ফেরত আসছে এক্স কিমি। তো যাওয়ার সময় যদি প্রতিকূলে যাই, তাহলে আসার সময় ফেরত আসছে অনুকূলে। আচ্ছা, কি বলেছে, আমি ধরলাম দূরত্বটা হচ্ছে এক্স কিমি যাচ্ছে, আবার এক্স কিমি ফেরত আসছে। তাহলে স্রোতের প্রতিকূলে গতিবেগ বলেছে ঘন্টায় 41 কিমি, তাহলে এক্স কিমি যেতে কত টাইম লাগবে প্রতিকূলে, x/41 এত ঘন্টা, আর অনুকূলে তাহলে এক্স গতিবেগ বলেছে 20.5 কিমি, তাহলে এক্স কিমি ফেরত আসতে টাইম লাগবে কত, দূরত্ব বাই সময়, মানে এই দূরত্ব বাই গতিবেগ করলে সময় আসে, মানে x/20.5 এত ঘন্টা। তাহলে এই টাইমটার যোগফলই হচ্ছে কত 13 ঘন্টা, মানে আমি কি লিখতে পারি x/41 প্লাস x/20.5 ইজিক্যাল টু হচ্ছে 13। আচ্ছা,
20.5 কে আমি কি লিখতে পারি, 20.5 থেকে 41 এর অর্ধেক মানে x/41/2 লিখতে পারি, অথবা পয়েন্ট তুলে দিয়েও করতে পারো, সেই একই বেরোবে, ইজিক্যাল টু 13। আচ্ছা আমি এখানে পয়েন্ট তুলে দিই, এখানে পয়েন্টটা তুললে গুণ 10 হবে, 5 দিয়ে কাটলে দেখো 4 1 উপরে হয় 2, এটাই ভালো হলো। এবার লসগু করে দিই 41, তাহলে হবে কত, x প্লাস 2x সমান সমান হচ্ছে 13, তাহলে 3x সমান সমান কত হলো, 13 গুণ 41, তাহলে x সমান সমান কত হলো, 13 গুণ 41/3। আচ্ছা তাহলে আমার x এর মানটা বেরিয়ে গেল। আমাকে কি বার করতে বলেছে, নৌকাটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে। আচ্ছা নৌকাটি কত দূরত্ব অতিক্রম করেছে, দেখো x কিমি গেছে, আবার x কিমি ফিরেছে, মানে কত দূরত্ব অতিক্রম করেছে, x প্লাস x মানে 2x। তাহলে x এর মান যদি এত হয় তাহলে 2x এর মান কত হবে, 2 গুণ 13 গুণ 41/3। আচ্ছা উপরে উপরে গুণ করলে কত, 13 দুগুণে হয় 26, বা 41 দুগুণে হয় 82, 82 গুণ 13, 82 গুণ 13 করলে কত, 13 দুগুণে 26 এর 6, হাতে 2, 8 13 104, আর 2 106 ডিভাইডেড বাই 3, তাহলে 1066/3 কিমি মোট যাতায়াত করেছে, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, 8টি সংখ্যার গড় 124, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যদি ক্ষুদ্রতম সংখ্যাটি সকল সংখ্যার সমষ্টির 1/16 অংশ হয়। তাহলে 8টি সংখ্যার গড় যদি 124, 8টি সংখ্যার সমষ্টি কত, 124 ইন্টু 8। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত বলেছে, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তাহলে কি, সকল সংখ্যার সমষ্টির 1/16 অংশ, মানে সমষ্টি কত, সকল সংখ্যার এইটা, তাহলে এইটার 1/16 মানে কত, 124 ইন্টু 8 ইন্টু 1/16। আচ্ছা 8 দিয়ে 16 কে কাটলে হয় 2, 2 দিয়ে 124 কে কাটলে হয় 62, তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, 62, অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, এ একা একটি নির্দিষ্ট কাজ যে সময়ে করতে পারে, বি ও সি একসাথে সেই কাজটি সেই একই সময়ে করতে পারে। যদি এ ও বি একসাথে কাজটি 7 দিনে করতে পারে ও সি একা কাজটি 9 দিনে করতে পারে, তাহলে বি একা কাজটি কত দিনে করবে। আচ্ছা কি বলছে দেখো, এ ও বি একসাথে কাজটি 7 দিনে করতে পারে, তাহলে এ আর বি মিলে কাজটি করে কত দিনে, 7 দিনে, আর সি একা কাজটি করে কত দিনে, 9 দিনে। আমি টোটাল কাজটা ধরবো কত, এই 57 এর লসাগু মানে কত, 63, তাহলে টোটাল কাজটা হচ্ছে 63টা কাজ। তাহলে দেখো, তাহলে এ আর বি 7 দিনে করে 63টা কাজ, তাহলে এ আর বি মিলে একদিনে কটা কাজ করে, 7 দিনে যদি 63টা কাজ করে, একদিনে করবে 63/7টা কাজ মানে 9টা কাজ। সি 9 দিনে করে 63টা কাজ, তাহলে সি একদিনে কটা কাজ করবে, 9 দিনে যদি 63টা করে, একদিনে তাহলে 7টা কাজ করবে। তাহলে দেখো এ আর বি মিলে একদিনে করে 9টা কাজ, সি একদিনে করে 7টা কাজ, তাহলে এরা সবাই মিলে মানে এ বি আর সি মিলে একদিনে কটা কাজ করবে, 9 যোগ 7টা মানে 16টা কাজ করবে তিনজন মিলে। আচ্ছা আবার কি বলেছিল সবার প্রথমে, এ একা যে সময় নেয় বি আর সি মিলে সেই সময় করে, মানে এ একদিনে যতগুলো কাজ করে বি আর সি মিলে একদিনে ততগুলো কাজ করে। আমি ধরছি এ একদিনে করে এক্সটা কাজ, তাহলে বি আর সি মিলেও একদিনে কতগুলো কাজ করবে, এক্সটাই কাজ করবে। তাহলে এরা তিনজন মিলে মানে এ বি আর সি মিলে একদিনে কটা কাজ করবে, এক্স যোগ এক্স মানে 2x টা কাজ। আর এখানে এ বি আর সি মিলে একদিনে কটা কাজ করছিল, 16টা কাজ, আর এখানে 2x টা, তার মানে আমি লিখতে পারি 2x সমান সমান কি 16টা, তার মানে x এর মান কত হলো 8টা। তাহলে এ একদিনে কটা কাজ করে, 8টা কাজ, অথবা কি, অথবা বি আর সি মিলে একদিনে কটা কাজ করে, 8টা কাজ। আচ্ছা এরটাই বের করি, এ একদিনে করে 8টা কাজ, তাহলে একে আহ আমাকে বের করতে বলেছে বি একা কাজটি কতদিনে করবে। আচ্ছা এ আর বি একদিনে করে 9টা কাজ, আর এ একদিনে করে 8টা কাজ। এখান থেকে করি, এ আর বি করছে একদিনে 9টা কাজ, আর এ একদিনে করে 8টা কাজ, তাহলে এ আর বি এর একদিনের কাজের থেকে আমি যদি এর একদিনের কাজটা বাদ দিয়ে দিই, তবে বি এর একদিনের কাজ পড়ে থাকে, তাহলে বি একদিনে কটা করবে, 9 - 8 মানে একটা কাজ। তাহলে বি কে করতে হবে, টোটাল কাজটা করতে হবে মানে কতগুলো কাজ করতে হবে, 63টা কাজ, তাহলে বি একটা কাজ করে একদিনে, তাহলে বি 63টা কাজ করবে কত দিনে, 63 দিনে করবে বি। তাহলে বি এর একা কাজটি কত দিনে করবে, 63 দিনে করবে, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, যে শহরের বর্তমান জনসংখ্যা এত, সেই শহরে 3 বছর আগের এবং 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কত হবে, প্রতি বছর 25% হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা বর্তমান জনসংখ্যা এত বলেছে, আমি ধরছি 3 বছর আগের জনসংখ্যা ছিল এক্স, তাহলে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 25% করে, তাহলে 3 বছর আগের জনসংখ্যা যদি এক্স হয়, তাহলে 3 বছর পরের মানে বর্তমান জনসংখ্যাটা কত হবে, এক্স ইন্টু 1 প্লাস 25/100 আর বাই 100 হোল টু দি পাওয়ার 3, এটা সমান সমানই কত, 1,60,000টা, 1,60,000,000। এটা কাটাকুটি করলে কত, 1/4 মানে এক্স ইন্টু 1 যোগ 1 এর 4 মানে কত, 5 এর 4, তাহলে 5 এর 4 এর কিউব করলে কত হয়, 125/64, সেটা সমান 16,00,00,00। তাহলে x সমান সমান কত হবে, 16,00,00,00 ইন্টু 64 ডিভাইডেড বাই 125,
আচ্ছা 25 দিয়ে যদি কাটি তাহলে কত হয় 5 হয়, আর এখানে 25 দিয়ে কাটলে প্রথমে 6 25 150, তারপরে 1 শূন্য, তারপরে আবার শূন্য, মানে একটা শূন্য নিয়ে 4 শূন্য হবে। 5 দিয়ে কাটাকুটি করলে 1 1 0 2, তারপরে 0 8, তাহলে x এর মান কত বেরোলো 1208 ইন্টু 64, ঠিক করলাম? না না না, এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। 150 মানে 6 বার দিলে 150, তারপরে 1 0 0 4 0 0 হবে, 6400 হবে। তারপরে 5 দিয়ে, আচ্ছা এখানে 64 ছিল, 5 দিয়ে কাটলে হয় 1 1 4 2 4 0 8 0, মানে 1280 ইন্টু 64 হবে। তার মানে 3 বছর আগে জনসংখ্যা ছিল এইটা 1280 গুণ 64। আমাকে কি বার করতে বলেছে 3 বছর আগের জনসংখ্যা এবং 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কত। তার মানে দেখো, তার মানে ওই যে 3 বছর পরের যে এক বছরটা, সেই বছরে জনসংখ্যা কতটা বেড়েছে সেটা আমাকে বের করতে হবে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে 25%, তাহলে 3 বছর আগে জনসংখ্যা ছিল এত, তারপরে 25% বেড়েছে। তো এই যে পার্থক্যটা 3 বছর আর 2 বছরের মধ্যে পার্থক্যটা, মানে ওই এক বছরে জনসংখ্যা কতটা বেড়েছে। তাহলে সেই বছরে জনসংখ্যা ছিল এত, তাহলে এক বছরে কতটা বাড়বে 25% বাড়বে, মানে এই জনসংখ্যাটার 25% বাড়বে, তার মানে সেটা কত 1280 ইন্টু 64 ইন্টু 25/100। 25/100 কাটাকুটি করলে 1/4, 4 আর 64 কাটাকুটি করলে হয় 16, মানে এটা গুণ 16, 16 গুণ 8, আচ্ছা 128 গুণ 16, মানে 6টা 48 এর 8 হাতে 4, 6 দুগুণে 12 4 16 6 হাতে 1, 6 কে 6 রেখে 7 গুণ 8 একে 8, 2 একে 2, 1 একে 1, মানে 8, 6 4 14 4 হাতে 1, 2 একে 3 7 2 0 হাতে 1 2, মানে 2 0 4 8, আর পরে একটা শূন্য ছিল, মানে 20,480। এটাই হচ্ছে জনসংখ্যা প্রতি বছর, এই 3 বছর আগের জনসংখ্যা 2 বছর আগের জনসংখ্যার মধ্যে পার্থক্য। তো আজকের ক্লাসে 30টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।